নমস্কার। আমরা প্রত্যেকটা মানুষ, একসময় আমিও ছিলাম। আজকে আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সঙ্গে। যে আজকে যে আলোচনাটা করব সেটা একসময় এই ভুলগুলো আমিও করেছি। আমরা প্রত্যেকটা মানুষ একটা চিন্তা করি, বয়স হচ্ছে, অসুস্থ হব, আর অসুস্থ হলেই ডাক্তারখানা যাব, ওষুধ খাবো, কিন্তু তাতেও সুস্থতা ফিরবে না। একের পর এক বিভিন্ন রকম রোগের শিকার হতে থাকবো আমরা। আমি আমার চ্যানেলের মাধ্যম দিয়ে এটা বোঝাতে চাইছি যে হ্যাঁ, সমস্যা হলে তো চিকিৎসা নিতেই হবে, চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে, সমাজে এটাই নিয়ম। কিন্তু একটু যদি বুঝে নিতে পারি যে আজকে যে সমস্যার জন্য আমি চিকিৎসকের আশ্রয় নিচ্ছি, আমি এই সমস্যাটা খুব সহজেই যদি নিজে জানতাম আর নিজে বুঝতাম, তাহলে আমি আজকে এই সমস্যায় পড়তামই না। আজকে প্রত্যেকটা মানুষ তারা যদি কোনো সমস্যায় পড়ে, প্রথমে পরিবারের সঙ্গে লোকের সঙ্গে আলোচনা করে, তারপরে গুগল সার্চ করে রোগের কারণ কি, তারপরে ডাক্তারের কাছে যায়। একটা জিনিস ফলো করেছেন, সব জায়গাতে একটা ভয়ের ব্যবসা চলছে। বাড়ির লোক বলছে, না না বাবা, বয়স হয়ে গেছে, বলা যায় না কি থেকে কি হবে, শিগগিরই ডাক্তারখানা যাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেই কথা বলছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন। গুগলে সার্চ করলেন, আপনাকে আপনার সমস্যার জন্য হাজার রকম টেস্ট আর ভয় দেখানোর ব্যাপার চলে এলো। আপনি যে ডাক্তারের কাছে গেলেন, সেই ডাক্তারবাবু কিন্তু আপনাকে ভয় দেখালো। কিন্তু আপনি ভেবে দেখেছেন আপনার যে সমস্যাটা, সেই সমস্যাটা শুরু হলো কোথা থেকে? আপনি সেই জায়গাটা কি চিন্তা করেছেন? আমার চ্যানেলে বারবার আমি একটা কথা বলি, এটা আমার চ্যানেলের স্লোগান বলতে পারেন, রোগ নয়, রোগের কারণ খুঁজুন আর প্রতিকার করুন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব সহজে আপনি যদি বোঝার চেষ্টা করেন, আপনি খুব সহজে বুঝে যাবেন এবং নিজের চিকিৎসক নিজে হতে পারবেন। শুধু আপনাকে ধৈর্য ধরে আমার প্রোগ্রামটা শুনতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আসছি আসল আলোচনায়। আচ্ছা, আমরা অসুস্থ হই কত রকম ভাবে, সেটা আগে বুঝে নেওয়ার দরকার। দেখুন, অসুস্থ হওয়ার মোটামুটি 3 ধরনের প্রকার থাকে। আমি 3 রকম কারণে আমরা অসুস্থ হয়ে থাকি। আমি যেটা আমাদের হাতে আছে সেটা আমি লাস্টে বলবো, যেটা আমাদের হাতে নেই আমি সেটা নিয়ে আগে বলি। 3 ধরনের মধ্যে প্রথম ধরন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, পলিউশনের কারণে অসুবিধা, রাসায়নিক পেস্টিসাইডসের কারণে রোগ। এগুলো বর্তমানে আপনার হাতে নেই। আপনি হাজার চেষ্টা করলেও আপনি এই রোগগুলোর থেকে বাঁচতে পারবেন না। অবশ্যই আপনি এই সমস্যায় পড়লে আপনি চিকিৎসকের শরণাপন্ন আপনাকে হতেই হবে। 2 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইটসের আক্রমণ। এই সবগুলোর থেকে আমাদের বিভিন্ন রোগ হয়। কিন্তু একটু খেয়াল করে দেখেছেন কি, শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এগুলোর সঙ্গে সহজে লড়াই করে জেতা যায়। অতএব আমরা যদি আসল ব্যাপারটা বুঝে যাই, 1 নম্বর যেটা, তাহলে কিন্তু আমার দ্বিতীয় এবং তৃতীয় কারণ নিয়ে অত চিন্তা করার কিচ্ছু নেই। কেন, তৃতীয় কারণটা আমাদের হাতে নেই। দ্বিতীয় কারণটা কিন্তু আমার ইমিউনিটিকে যদি আমি বুস্ট করে স্ট্রং রাখতে পারি, দ্বিতীয় কারণটাও আমাকে ভাবাবে না। কারণ এটা প্রকৃতির নিয়ম। হাওয়াতে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইটস বায়ুতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের শ্বাসের সঙ্গে প্রতিনিয়ত আমাদের শরীরে ঢুকছে। কিন্তু যদি শরীরের ন্যাচারাল ইমিউনিটি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমাদের কাবু করতে পারবে না এবং আমরা খুব সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। অতএব এটা নিয়েও ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু যেটা নিয়ে ভয় পাওয়ার দরকার আছে সেটা হচ্ছে আমাদের ভুল লাইফস্টাইল।
যে ভুল লাইফস্টাইলের জন্য আমাদের টোটাল সিস্টেম বিগড়ে যাচ্ছে। ভুল লাইফস্টাইলেও আমি পিছন দিক থেকে যাব, কেন সামনের দিক থেকে বললে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। সবচেয়ে জরুরি যেটা, সেটা আমি শেষে বলবো। আগে বলি চিন্তা। আমাদের ভুল লাইফস্টাইলের মধ্যে একটা রয়েছে চিন্তা। আপনি ভেবে দেখুন তো, আপনার হাতে কি আছে? আপনার হাতে কিচ্ছু নেই। আপনার হাতে একটাই ক্ষমতা, আপনার কর্ম করে যাওয়া। আজকে আপনি যেটা করতে পারেন সেটা করুন, যেটা হবার সেটা হবে। হ্যাঁ, আপনি যদি আপনার কর্তব্যে গাফিলতি করেন, আপনি যদি ফাঁকি মারেন, আপনি যদি অন্যমনস্কভাবে কাজ করেন, তাহলে অবশ্যই আপনি তার জন্য দায়ী। কিন্তু আপনি যদি এগুলো না করেন, ফলের জন্য আপনি চিন্তা করছেন কেন? যত চিন্তা করবেন তত চিন্তা বাড়বে। চিন্তা করে আপনার সিস্টেম খারাপ হবে। আপনার চিন্তা করলে সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার ন্যাচারাল ইমিউনিটি, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা চিন্তা থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অতএব প্ল্যান করে চিন্তা কম করা উচিত। চিন্তা কম করলে আমরা বহু রোগের হাত থেকে বাঁচব। এই জন্যেই ঋষিরা আমাদের একটা বিদ্যা শিখিয়েছিলেন, সবকিছু ওপরওয়ালার উপর ছেড়ে দিতে হবে। আমাকে শুধু ফলের আশা না করে কর্ম করে যেতে হবে। এটা ধর্মের সঙ্গে মেলাবেন না, এটা প্র্যাকটিক্যাল। প্রত্যেক মানুষের জীবনে এইভাবে যদি বাঁচার চেষ্টা করেন, হ্যাঁ কিছুদিন শিখতে হবে আপনাকে, টেনশন আসবে জানি। সংসার করতে গেলে আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় টেনশন থাকে, চিন্তা থাকে, আমারও আছে। কিন্তু চিন্তাটা কিছু ক্ষণের জন্যই হয়। যদি সামান্য কিছুক্ষণের জন্য চিন্তা হয়, সেটা কোনো ক্ষতিকারক দিক নয়। কিন্তু সেইটা নিয়ে যদি আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত চিন্তা করেন, তাহলে কিন্তু সেটা রোগের কারণ হয়ে দাঁড়াবে। অতএব চিন্তাটাকে সাময়িক কিছুক্ষণের জন্য রাখুন না, যেটা কর্তব্য সেটা করুন, বাকিটা ভবিতব্যের উপরে ছেড়ে দিন। যেটা হবার সেটা হবে। চিন্তা করে আপনি তো কিছু আটকাতে পারবেন না, এতদিন কিচ্ছু পারেননি, তাই না? হ্যাঁ, চিন্তা করে যেটা আপনি কর্ম করছেন সেই চিন্তা তো আপনাকে করতে হবে। চিন্তা করতে, কিন্তু চিন্তাটাকে আমরা বাড়ির চিন্তা অফিসে নিয়ে গিয়ে অফিসের কাজ গণ্ডগোল করছি, অফিসের চিন্তা বাড়িতে নিয়ে এসে সংসার অশান্তি আনছি। অতএব চিন্তাটাকে চিন্তার জায়গায় থাকতে দিন। তাহলে আমাদের রোগ তৈরির যে 3টে কারণ, তার মধ্যে 2টো কারণ নিয়ে আমরা আজকে আলোচনা করব না। আমরা এই প্রথম কারণের অনেকগুলো কারণ, তার মধ্যে একটা কারণ চিন্তা। চিন্তা সম্বন্ধে আমি ছোট করে কিছুটা বললাম। এরপরে আসছে পর্যাপ্ত ঘুম না হওয়া। আজকাল নতুন লাইফস্টাইলে আমরা সারাদিন বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি। আজকাল ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। ঘরে বসে রাত 12টা, 1টা, 2টো পর্যন্ত কাজ করছি, তারপরে শুতে যাচ্ছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, ঘুমটা একটা ন্যাচারাল সিস্টেম। আমরা যেটা ঘুম বলি, অ্যাকচুয়ালি শরীরের রেস্ট, শরীরের টোটাল সিস্টেমের হিলিং হয় যখন আমরা ঘুমোই। এবার আপনার যদি ঘুম কম হয়, আপনার শরীরের রিপেয়ারিং কিন্তু সঠিকভাবে হতে পারলো না, এবং হতে পারলো না বলে তার এফেক্টটা কিন্তু আপনি ক্যারি ফরওয়ার্ড হবে পরের দিন। এবং মজার ব্যাপার, একদিন যদি আপনার ঘুম কম হয়, পরের দিন আপনার খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে। একটা সিস্টেম আর একটা সিস্টেমকে টেনে নিয়ে আসবে, অর্থাৎ খাওয়ার ইচ্ছা বেড়ে যাবে, বারবার খাবেন, বেশি করে চা খাবেন, কফি খাবেন, তাতে প্রচুর চিনি যাবে, হ্যাঁ প্রচুর ক্যালোরি যাবে। ফলে কি হবে, আপনি আরও পরের দিন কিন্তু আরও কম ঘুমাবেন। ঘুম হলেও ডিপ স্লিপ হবে না। অর্থাৎ সঠিক ঘুম সুস্থ থাকার জন্য একটা বড় কারিগর। অতএব চেষ্টা করুন। মানছি আপনার অভ্যাস খারাপ হয়ে গেছে, চেষ্টা তো করুন যে প্রতিদিন আমি 15 মিনিট, আধ ঘন্টা আগে শুতে যাব। প্রপার টাইমে ঘুমানো, রাত 10টার পরে জেগে থাকা আর ভোর 5টার পরে ঘুমিয়ে থাকা, দুটোই অস্বাস্থ্যের বড় চাবিকাঠি। অতএব ঘুমটাকে রুটিন ওয়াইজ করার চেষ্টা করুন, সুস্থ থাকবেন। এরপরে পিছন দিক থেকে আমি বলতে আসছি, এরপরে আজকের সমাজের একটা বড় সমস্যা ধূম্রপান আর মদ্যপান। আমাদের সিস্টেমকে ভেঙে চুরমার করে দিচ্ছে। সাময়িক আনন্দের জন্য আমরা বুঝতে পারছি না যে এটা আমাদের ভবিষ্যতে কত ক্ষতি করছে। অতএব আমি বলছি না ছেড়ে দিন, অল্প খান,
অকেশনে খান, কিন্তু যথেচ্ছ ব্যবহার করবেন না। কোনো কিছুরই যথেচ্ছ ব্যবহার করলে সেটা আপনার সিস্টেমকে খারাপ করছে। সিস্টেমকে খারাপ করার ফলে আজকে আপনি যখন সমস্যায় পড়ছেন তখন বলছে আমার কপালটাই খারাপ, এই বয়সে আমার রোগ। আরে রোগ তো আপনি ক্রিয়েট করছেন। আমি শুধু সেই দিকগুলো দেখাতে চাইছি যে কি কি কারণে রোগ হতে পারে। আরেকটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ না করা। আগেকার দিনে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকের একটা ফিজিক্যাল এক্সারসাইজ ছিল। বাচ্চারা আউটডোর গেম খেলতো, মাঝবয়সীরা তারা রিক্রিয়েশনের জন্য সন্ধ্যাবেলা আড্ডা মারত, বিকেলে হাঁটতে যেত, ফুটবল খেলা হতো, ক্রিকেট খেলা হতো। বয়স্করা পর্যন্ত রেগুলার হাঁটতো, হাঁটার জায়গা ছিল। এখন রাস্তাঘাটে ট্রাফিক বেড়ে গেছে, অ্যাক্সিডেন্টের ভয়, মাঠ নেই, পার্কে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে, হাজার সমস্যা। ফলে আমরা ঘরবন্দি হয়ে গেছি। আর বেশিরভাগ মানুষ, বাচ্চারা মোবাইলে ব্যস্ত, যারা কাজের মানুষ তারা শুধু আঙুলে এই আর এই, এর বাইরে কিছু নেই। অর্থাৎ যে পরিমাণ ক্যালোরি ইনটেক করছি সেই পরিমাণ ক্যালোরি ক্ষয় হচ্ছে না, ফলে ক্যালোরি জমছে শরীরে। বেশি কার্বোহাইড্রেট, বেশি ফ্যাট, বেশি ক্যালোরি আমাদের শরীরে রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সুস্থ থাকার মহা রহস্য হচ্ছে প্রতিদিন কিছু না কিছু অন্তত এমন ওয়ার্কআউট করুন, আধ ঘন্টা অন্তত, যাতে ঘাম বেরোয়। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস এমন কিছু করুন যাতে ঘাম বেরোয়। হ্যাঁ, বয়স অনুপাতে। আমি বলছি না একজন 70 বছরের বয়স্ক মানুষ তাকে লাফিয়ে ঘাম বের করতে, কিন্তু যদি আপনি মনে করেন আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে আপনার জন্য কি ব্যায়াম করা উচিত সেটা জেনে নিয়ে রেগুলার শরীর চর্চা তো করুন। শরীর চর্চা খুব দরকার। আধ ঘন্টা করুন, বেশি লাগবে না, তাতে আপনি রেজাল্ট পাবেন। প্রথম 2-4 দিন একটু গা হাত পা ব্যথা হবে, এটা নিয়ম। কেন শরীর আমাদের পিছন দিকে টানে, কখনো সামনে এগোতে দেয় না, ভয় দেখাবে। ব্যায়াম করলে তো শরীর খারাপ হবে, কিন্তু আপনাকে সেটা ইগনোর করে যেই 3 থেকে 4 দিন হবে আপনার ব্যথা কমে যাবে এবং আপনার শরীরে তার পজিটিভ এফেক্ট দেখতে শুরু করবেন। অর্থাৎ রেগুলার কিছু শরীর চর্চা করার চেষ্টা করুন। এবার আসছি আমাদের শরীর খারাপ হওয়ার মূল কারণে, যেটা কিন্তু ছোট থেকে, একদম ছোট থেকে, যেদিন অন্নপ্রাশন হয়েছে সেদিন থেকে এই ভুলটা শুরু হয়েছে। সেটা হচ্ছে ভুল এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়া। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আমরা ভুল খাবার খাবো এবং অস্বাস্থ্যকর খাবার খাবো, পেটটা ভরে যাবে, মুখেও খুব টেস্ট লাগবে, কিন্তু তিলে তিলে দিনের পর দিন আমাদের শরীরের সিস্টেম বিগড়াতে শুরু করবে। আমরা যদি বেশি ফ্যাট নিই, ফ্যাট আমাদের বেঁচে থাকতে দরকার, ভগবান ফ্যাট দিয়েছেন, কিন্তু আমরা এখন কি ফ্যাটে চলে গেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ভগবান বাদামে ফ্যাট দিয়েছে, সর্ষে ফ্যাট দিয়েছে, তিলে ফ্যাট দিয়েছে, এছাড়া বিভিন্ন শাকসবজিতেও ফ্যাট আছে, কিন্তু আমরা তো সে ফ্যাট ইউজ করি না। আমরা এখন অ্যানিম্যাল ফ্যাটে চলে গেছি, রিফাইন্ড ফ্যাটে চলে গেছি। অতএব অপ্রয়োজনীয় ফ্যাট ঢুকছে আমাদের শরীরে। ফ্যাট শরীর লাগে, কিছু তো অবশ্যই লাগে, ফ্যাট ছাড়া মানুষ বাঁচতেই পারবে না, কিন্তু বেশি হলে কি করবেন? শরীর জমিয়ে রাখবেন, আপনি মোটা হবেন। এবার আপনি বেশি কার্বোহাইড্রেট দিচ্ছেন, অত কার্বোহাইড্রেট দরকার নেই। কেন আগেকার দিন লোক মাঠে কাজ করতো, তারা পরিশ্রম করতো, তারা প্রচুর পরিমাণে খেত। আপনি শুনে এসছেন আপনার মা বাবা শিখিয়েছে পেট ভরে ভাত খা, পেট ভরে ভাত খা, নাহলে খাটবি কি করে, এখন তোর খাটার বয়স। সত্যি আপনি কি খাটেন? ভেবে বলুন তো। খাটনি বলতে যেটাকে বলে, সেটা কি আজকের সমাজের অন্তত 90% লোক করে? তাহলে আপনি অত কার্বোহাইড্রেট নিচ্ছেন কেন? কার্বোহাইড্রেট তো আপনার বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতএব প্ল্যান করে কার্বোহাইড্রেটকে কমানো উচিত। এবার কমাবেন কিনা সেটা আপনার হাতে। একদম একটা ছোট বাচ্চা থেকে বলছি, এই ভুলটা কিন্তু একটা ছোট বাচ্চারও হয়। ঠিক আছে, আজকের সমাজে প্রত্যেকটি বাচ্চা দেখবেন গোলমটল, দেখতে খুব ভালো লাগে, কিন্তু তাদের ভবিষ্যৎ আমরা
যারা তাদের গার্জেন তারা হাতে করে নষ্ট করছে। তারা পরে যখন বুঝবে তখন কিন্তু গালাগালি দেবে যে মা বাবা আমার সর্বনাশ করেছে, আমার অভ্যাস পরিবর্তন করে দিয়েছে। প্রোটিন মেন খাবার আমাদের 3টে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন। বাকি তো অনেক কিছুই আছে, সেগুলো সূক্ষ্ম আলোচনা অর্থ যাব না। এই 3টে মেন খাবার। তো এবার আসছি প্রোটিন। প্রোটিন তো আমরা খাচ্ছি, কথায় কথায় শুনি প্রোটিন নিতে হবে, প্রোটিন ছাড়া চলবে কি করে? অবশ্যই প্রোটিন ছাড়া চলবে না, কারণ আমাদের টোটাল সিস্টেমের যে হরমোনাল সিস্টেমের মূল যে র মেটেরিয়াল সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড প্রোটিন থেকে ভেঙে তৈরি হয়, কিন্তু আমরা কি শরীরকে সাহায্য করছি সেই প্রোটিন থেকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে? প্রোটিন খেতে হয়, আমরা খাচ্ছি। আচ্ছা, ওই সরাসরি প্রোটিনটা কি আমাদের শরীর খায়? কোনোদিন জানার চেষ্টা করেছেন? আমি নাম করছি না, সে হতে পারে অ্যানিম্যাল প্রোটিন, হতে পারে ন্যাচারাল প্রোটিন, যে প্রোটিনই হোক, সেই প্রোটিন কি শরীর আমাদের সরাসরি খায়? না। জানার চেষ্টা করুন, আমাদের কোনো প্রোটিনই শরীর সরাসরি প্রোটিনকে খায় না। কি হয়, প্রসেসটা একটুখানি বোঝার চেষ্টা করুন। আমরা যখনই মুখের মধ্যে কোনো কিছু চিবাই, যখনই চিবাচ্ছি মুখের ভেতরে আমাদের বহুত এনজাইম রস, লালা রস যাকে বলি, সেই এনজাইম ওই খাবারের সঙ্গে মেশে যে প্রোটিনটা আমি খেলাম, প্রোটিনটা মুখের মধ্যেই পেপটাইডে কনভার্ট হলো। পুরোটা হয় না, কারণ আমরা তো বেশিক্ষণ চিবাই না, রোগের কারণ তো ওখানে। প্রোটিনটাকে আমরা মুখের মধ্যেই পেপটাইড পুরো করে ফেলার কথা ছিল, কিন্তু পুরো করলাম না, অর্ধেক করে পাঠিয়ে দিলাম স্টমাকে। স্টমাকের মধ্যে কিছু আমাদের মুখের যে লালারস গেছে, প্লাস বিভিন্ন অ্যাসিড আছে, HCl শুনেছেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই অ্যাসিড স্টমাকে আছে। স্টমাক কি করলো, প্রোটিনটাকে ওখানে মুখের যে বাকি কাজটা সেটাকেও আরো ভাঙার চেষ্টা করলো, করে কি হলো, সেখানে পেপটাইডটাকে আরো সূক্ষ্ম সূক্ষ্ম পার্টে ভেঙে দিল। এবার সেটা ঢুকলো আমাদের ইন্টেস্টাইনের ডিওডিনাম পার্ট। ইন্টেস্টাইনের 3টে পার্ট, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তা ডিওডিনাম পার্টে বাইল জুস আর প্যানক্রিয়াটিক জুস, দুটো ডাইজেস্টিভ জুস এসে মিশলো ওই পেপটাইডের সঙ্গে। পেপটাইডের সঙ্গে মিশে ভালো করে বাকি যেটুকু ভাঙার বাকি ছিল সেই ভেঙে দেওয়া হলো, দিয়ে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ও ভাঙতে ভাঙতে এগোতে শুরু করলো। টোটাল জেজুনাম পার্টের মধ্যে ও নিজের প্রসেস শেষ করলো। ইলিয়াম পার্টে গিয়ে ওটা শোষিত হলো, তখন কিন্তু ও আর প্রোটিন নেই, পেপটাইডও নেই, ঠিক আছে, তখন হয়ে গেছে অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিড আমাদের ইলিয়াম পার্টে গিয়ে শোষিত হলো, শোষিত হওয়ার পর রক্তে গেল। যে অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রত্যেকটা হরমোন গ্ল্যান্ডের র মেটেরিয়াল, আর সেই অ্যামাইনো অ্যাসিড যদি ঠিকঠাক তৈরি না হয়, আপনার ডিপ্রেশন আসবে, আপনার ঘুম হবে না, আপনার হরমোনাল ইমব্যালেন্স হবে, আপনার থাইরয়েড হবে। আপনি বুঝতে পারছেন? আপনি মোটা হয়ে গেছেন, আপনি বলছেন থাইরয়েডের দোষ। থাইরয়েড দোষটা এসছে কোথা থেকে? প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক এবং প্রোটিনটাকে ডাইজেস্ট করতে সাহায্য না করা, আপনার অ্যামাইনো অ্যাসিডের ক্রাইসিস, ফলে আপনার আজকে থাইরয়েড বিগড়েছে। আর আপনি বলছেন আমার তো থাইরয়েডের জন্য মোটা। না 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 না, থাইরয়েডের জন্য যদি মোটা হতেন তাহলে তো আপনি ওষুধ খাচ্ছেন না, আপনার থাইরয়েড কন্ট্রোল হচ্ছে না, আপনার মোটা কন্ট্রোল হচ্ছে। আপনাকে আসলে খাবার যে প্রসেস আর আমাদের ইন্টারনাল সিস্টেম, এটা আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন না। এটা তো গেল শুধু একটা প্রোটিনের পার্ট। এরকম প্রতিটা খাবার, আপনি যে খাবারটা খাচ্ছেন, প্রচুর পরিমাণে চিনি খাচ্ছি আমরা, দিনে 10 বার চা খাচ্ছি, তাতে চিনি, মিষ্টি দোকানে মিষ্টি চিনি, খাবারে চিনি। আপনার চিনি গিয়ে আপনার শরীরের মেটাবলিজমকে বিগড়ে দিচ্ছে, তার টোটাল সিস্টেম ভেঙে পড়ছে। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, কিন্তু আপনার টেস্ট বলছে চিনি চাই, চিনি তো আপনাকে খেতেই হবে, চিনি ছাড়া বাঁচবেন কি করে? তাহলে আপনি সাদা বিষ রেগুলার খাচ্ছেন, আর আপনি বলছেন শরীর খারাপ হলেই দোষ শরীরের। না, আমার বক্তব্য দোষ শরীরের নয়, দোষ হচ্ছে আপনার না জানার। একটু জানার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি বোরিং লাগবে,
কেন এত, তাও তো আমি সহজ বাংলায় বলার চেষ্টা করছি। দেখুন, রোগের পিছনে যারা রোগে পড়ে গেছেন তারাও এই ভিডিওটা দেখুন, তারাও বুঝতে পারবেন যে আমাকে কোথায় কাজ করতে হবে। আমি বলবো শেষে আপনার প্রতিকারের রাস্তাও অবশ্যই বলবো, সঙ্গে থাকুন। আর যারা এখনো রোগে পড়েননি, যারা এখনো সুস্থ বলেন নিজেকে, কিন্তু দেখতে আনহেলদি হয়ে যাচ্ছেন, এনার্জি লেভেল কমে যাচ্ছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, সকালে পটিটা পরিষ্কার ঠিক মতো হচ্ছে না, কোনো দিন হচ্ছে, কোনো দিন হচ্ছে না, খিদে ঠিক মতো নেই, মেজাজ খিচড়ে রয়েছে, মানে ভালো কথা ভালো করে ভাবে বলতে ইচ্ছা করছে না, এই যে সমস্যাগুলো, সবার মূলে পেট। অর্থাৎ রোগ নিয়ে যেগুলো আমাদের করার ক্ষমতা নেই সেগুলি নিয়ে ভেবে লাভ নেই। আপনার যেটা করার ক্ষমতা আছে সেটা হচ্ছে আপনি পেটকে আর মুখকে, জিভকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আর এটা যদি বুঝতে পারেন, ডিজাইন যদি একটা তৈরি করে নিতে পারেন যে আমি এই ধরনের খাবার খাবো, এই ধরনের খাবার খাবো না, কি খাবেন কি খাবেন না, সেটা আপনি যতক্ষণ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি বা কেউ বলে বোঝাতে পারবে না। অতএব আপনি বুঝুন আগে যে আপনার যে সমস্যাগুলো, যে সব সমস্যার শেকড়টা কোথায়, শেকড়ে গিয়ে জল ঢালুন। গাছের ওপরে স্প্রে করলে কচি পাতা গজাবে না, ফল হবে না। এই জায়গাটা বোঝার চেষ্টা করুন। আপনি আজকের সমাজে যে চিকিৎসার পিছনে ছুটে বেড়াচ্ছেন, সমাজের চিকিৎসাটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে, আপনার গাছের গোড়ায় জল নেই, ওপরে শুধু স্প্রে করে যাচ্ছেন। লাভ হচ্ছে কি? আপনি সত্যি কথা বলুন তো, মনের কথা। একটা সমস্যা দেখান তো, যে সমস্যায় আপনার দেখা কেউ লাইফস্টাইল ডিজিজ, হ্যাঁ আমি বলছি না অ্যাক্সিডেন্টাল প্রবলেম, সে তো আপনাকে চিকিৎসা সাহায্য নিতেই হবে। আমি বলছি না ভাইরাল ব্যাকটেরিয়াল প্রবলেম, সেক্ষেত্রে আপনি চিকিৎসা সাহায্য নিন, আমি বলছি না। কিন্তু লাইফস্টাইল ডিজিজ একটা দেখান তো, যেটা আপনি চিকিৎসা করে সুস্থ হয়েছেন। আমি কিন্তু কখনোই বলছি না চিকিৎসা করবেন না, চিকিৎসা করুন, কিন্তু যে কারণে আপনার সমস্যাটা হয়েছে আজ পর্যন্ত আপনি সে কারণের উপরে কোনো রকম ফোকাস করেননি, এটা আমি দায়িত্ব নিয়ে বললাম। আপনি চিকিৎসার সঙ্গে যদি সেই কারণটাকে পাল্টে ফেলতে পারেন, 7 থেকে 15 দিনের মধ্যে আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এত বড় কথা বলছি আমি, এত দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, আপনাকে আপনার ভুলগুলো বন্ধ করতে হবে, তবেই সম্ভব, না হলে নয়। না হলে কি হবে? আপনি ওষুধ খাচ্ছেন, ভাববেন আমি ওষুধ খাচ্ছি, ভালো আছি, কিন্তু সত্যি কি আপনি ভালো আছেন? হ্যাঁ, লাভ হচ্ছে, ফার্মা কোম্পানির লাভ হচ্ছে, ডাক্তারের লাভ হচ্ছে, আপনাকে যে গাড়ি করে নিয়ে যাচ্ছে আসছে তার লাভ হচ্ছে। আপনার অর্থ ধ্বংস হচ্ছে, মানসিকতা ধ্বংস হচ্ছে, আয়ু ধ্বংস হচ্ছে। আপনি কি পেলেন? অতএব যার যে সমস্যায় থাক না কেন, আমার চ্যানেল তো এই জন্য আমি ক্রিয়েট করেছি যে দেখুন, আপনি ইউটিউবে গুগলে সার্চ করে দেখবেন তো আমার মানসিকতা, আমি যে ধরনের বক্তব্য বলছি এইরকম বক্তব্য আর কেউ বলে কিনা। সবাই বলে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক হয়ে যাবে, আর আপনি সেইটার পিছনে দৌড়ান। কিন্তু আপনাকে কেউ বলেইনি এতদিন পর্যন্ত যে আসলে কি করলে আপনি ভালো থাকবেন। সত্যি কথা বলুন, যদি আমার এই কথাটা আপনার ভালো লেগে থাকে কমেন্ট বক্সে লিখুন যে আমি সত্যি বললাম না ভুল বললাম। আমি জানি আপনার আমার বকর বকর দেখতে ভালো লাগছে না, কিন্তু শেষ পর্যন্ত থাকতেই হবে, আপনাকে জানতে হবে না যে আপনাকে তাহলে ছোট্ট কি কি পরিবর্তন করলে আপনি সুস্থ হয়ে যাবেন। জানার চেষ্টা করুন, আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের ফোকাস করতে হবে আমাদের পেটকেই, ব্যাস। একটা কথা আছে যে সমস্ত রোগের মূল কারণ হচ্ছে আমাদের পেট। কারণ আমাদের শরীর যে চলে তার র মেটেরিয়াল মুখের মাধ্যম দিয়ে পেটে যায়, যার ফলে আমাদের রোগের কারণ পেট। পেট ঠিক থাকলে আপনার ইমিউনিটি ঠিক থাকবে, অর্থাৎ আপনার ভাইরাল ব্যাকটেরিয়াল ফাঙ্গাল বা প্যারাসাইটস আক্রমণ নিয়ে অতটা ভয় পাওয়ার কিছু নেই।
পেট ঠিক থাকলে আপনার বুদ্ধি ঠিক থাকবে। অতএব অনেক বিপদকে, রাস্তার যে অ্যাক্সিডেন্টাল প্রবলেম, অনেক বিপদকে আপনার বুদ্ধি যদি তীক্ষ্ণ হয় আপনি কিন্তু ওভারকাম করতে পারবেন। হ্যাঁ, সব পারবেন না, কারণ অ্যাক্সিডেন্টাল ব্যাপারটা যেটা সেটা তো কারোর হাতে না। অতএব ওটা নিয়ে ভেবেও লাভ নেই। তাহলে একটা মাত্র ব্যাপার আপনার হাতে রয়েছে, সেটা হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনার খাওয়া দাওয়া, আপনার জীবনশৈলী। সত্যি সুস্থ হতে চান? ভেবে বলুন তো। যদি সুস্থ হতে চান তাহলে আপনি কি করে ভাবছেন যে আপনাকে কেউ সুস্থ করে দেবে? হোক না সে ডাক্তার, হোক না কে ওষুধ, হোক না কেউ নার্স, বা হোক না কেউ আপনার বাড়ির লোক। আপনাকে সুস্থ হতে গেলে আপনাকেই সুস্থ হতে হবে। কিভাবে? আসুন বলি। সবার প্রথম হচ্ছে মানসিক স্বাস্থ্যকে ঠিক করুন। মন, মানসিক মানে মন। আমাদের ম্যাক্সিমাম রোগের কারণ হচ্ছে মন। আপনি এই যে আপনার ভুল খাবারের প্রতি আকর্ষণ, লোভ, এগুলো আপনার মন থেকে আসছে। আপনি আগে প্রচুর জ্ঞান অর্জন করুন যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো আপনার জন্য কি আদৌ স্বাস্থ্যকর। যদি না হয় তাহলে অস্বাস্থ্যকর খাবার সপ্তাহে একদিন খান আপনার মানসিক শান্তির জন্য, কিন্তু বাকি 6 দিন তো স্বাস্থ্যকর খাবার খান শরীরটা ঠিক রাখার জন্য, তাই না? অর্থাৎ আগে মনকে ট্রেনিং দিন যে আমি কেন লাইফস্টাইল চেঞ্জ করব। যতক্ষণ পর্যন্ত আপনি মনকে ট্রেনিং না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি লাইফস্টাইল পরিবর্তন করতে পারবেন না। আমি বলেছি বলে হবে না। যত বড় লাইফস্টাইল ট্রেনার হোক না কেন, আপনাকে যতই 10,000 টাকা ভিজিট নিয়ে আপনাকে চার্ট বানিয়ে দিক না কেন, আপনি সেটাকে কন্টিনিউ করতে পারবেন না। কারণ আপনার মন আপনাকে টেনে ধরবে যে এই ছাড়া বাঁচা যায় নাকি। অতএব সঠিকভাবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে বাঁচার আসল পদ্ধতি কি। বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে বলা আছে, কেউ সত্যি বলেছে, কেউ মিসগাইড করেছে। সঠিক ইনফরমেশন যদি পেতে চান আমার চ্যানেলে বহু ভিডিও লাইফস্টাইলের উপরে আপলোড করা আছে, সম্ভব হলে দেখে নেবেন। এবার প্রত্যেকের উচিত সুস্থ থাকতে গেলে ইকোনমিক্যাল ইমব্যালেন্সকে সলভ করা। অর্থাৎ কুড়েমি ত্যাগ করে কিছু না কিছু কাজ করুন। আপনার পকেটে যদি পয়সা না থাকে আজকের দিনে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন না, এটা বাস্তব সত্য কথা। আপনি সুস্থভাবে বাঁচতে গেলে আপনার পয়সা দরকার আছে। তার জন্যে যারা এখনো আয় করছেন না তারা চিন্তা করুন ভবিষ্যতে আয় আমাকে করতে হবে, নাহলে আমার শরীরকে আমি সুস্থ রাখতে পারবো না, আমি শরীর নিয়ে এনজয় করতে পারবো না। ভগবান এই অমূল্য শরীর দিয়েছে উপভোগ করার জন্য, শরীরের আনন্দকে উপভোগ করার জন্য। তাহলে সেটা করতে গেলে পয়সা অবশ্যই লাগে। অতএব ইকোনমিক্যাল কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য আপনাকে মানসিকতা রাখতে হবে। তার জন্য সমাজের যা নিয়ম সেই নিয়ম মেনে আপনাকে চলতে হবে। প্রতিনিয়ত ইমিউনিটির দিকে লক্ষ্য রাখতে হবে। আপনাকে আরো জ্ঞান বাড়াতে হবে। আমার ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু ভাইরাল ব্যাকটেরিয়াল ব্যাপারের সঙ্গে লড়ে না। আমার ছোটোখাটো ভুল, সেই ভুলের হাত থেকে আমার হার্টকে, আমার কিডনিকে, আমার লাংকে, আমার চোখকে, কানকে, দাঁতকে, আমাদের ন্যাচারাল ইমিউনিটিও রক্ষা করে। আমরা ভুল খাবার খেয়ে নিয়েছি, খাবারের জন্য ফুড পয়জনিং হয়ে গেছে। আপনার হঠাৎ বমি শুরু হলো, কে শুরু করলো বমিটা? কারণ এত আমাদের শরীর ইন্টেলিজেন্ট, দেখলো যে স্টমাকের নিচে যদি আমি ইন্টেস্টাইনের থ্রু আউট করে দিই তাহলে বিপদ হতে পারে। অতএব স্টমাক থেকে সে ব্যাক ফরওয়ার্ড খেলছে, অর্থাৎ বমি করে বের করে দাও। কে করলো? আমাদের ইমিউন সিস্টেম। হয়তো ইমিউন সিস্টেম ঘুমিয়েছিল বা দুর্বল, বুঝতে পারেনি, স্টমাক থেকে পাশ হয়ে ইন্টেস্টাইন ঢুকে গেছে। ইন্টেস্টাইন আইডেন্টিফাই করে ফেললো, ওরে বাপরে বাপ, বড় খারাপ জিনিস হচ্ছে, এটা যদি অ্যাবজর্ব করি তাহলে শরীরের ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে লুজ মোশন শুরু হয়ে গেল, আচমকা একদম জলের মতো লুজ মোশন হচ্ছে। কে করলো? ন্যাচারাল ইমিউনিটি করলো। আর আমরা কি করছি? বমিটাকে বন্ধ করার জন্য ট্যাবলেট খাচ্ছি, লুজ মোশন থেকে বন্ধ করার জন্য ওষুধ খাচ্ছি। আমরা কত ইন্টেলিজেন্ট, আধুনিক হয়ে গেছি না আমরা, তাই না? অতএব এই ন্যাচারাল সিস্টেমটাকে, ইমিউনিটিকে তার কাজ করতে দিতে হবে, এবং ইমিউনিটি যাতে ভালো থাকে তার জন্য প্রতিনিয়ত ভাবতে হবে। এইবার আসছি আসল কথা, সুস্থ থাকার মহারহস্য।
পাচনতন্ত্রকে সবসময় খেয়াল রাখতে হবে। পাচনতন্ত্র মানে মুখ থেকে পায়ুদ্বার পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমি চিবিয়ে না খাবো ততক্ষণ পর্যন্ত কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সঠিক ডাইজেস্ট হবে না, যেটা আমরা 99 জন লোক চিবিয়ে খাই না। এমন খাবার খেতে হবে যাতে লো ফ্যাট, লো কার্বোহাইড্রেট, লো ক্যালোরি, কিন্তু ভগবানের ডিজাইন করা, অর্থাৎ ন্যাচারাল খাবার, র ফুড, ফল, সবজি, সিডস, নাটস, এগুলোতে রয়েছে ন্যাচারাল ফাইবার, ন্যাচারাল কার্বোহাইড্রেট, ন্যাচারাল প্রোটিন, ন্যাচারাল ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য খুবই জরুরি, এবং এটা ভিটামিন মিনারেলসের ভান্ডার। অতএব এগুলো বেশি করে খেতে হবে। কিন্তু আমরা কি খাই? আমরা মাছ ছাড়া ভাত খেতে পারি না। আমরা মাংস তো সপ্তাহে 3 দিন চাই। আপনি যে খাচ্ছেন, আপনি ভেবে বলুন তো, ওই খাবারগুলোতে আছেটা কি? প্রচুর প্রোটিন, প্রচুর কার্বোহাইড্রেট, প্রচুর ফ্যাট। আছেটা কি? ভিটামিন, মিনারেলস আছে? ওটা কি ডাইজেস্ট করার মতো ক্ষমতা আমাদের শরীরে আছে? একটু জানবেন না? ভগবান কি আমাদের সিস্টেমকে মাংস ডাইজেস্ট করার জন্য বানিয়েছে? আজকে আমি মাংস খেলাম, মাংসটা কতদিন পরে আমাদের শরীর থেকে পাস আউট হবে এটা আমি কি জানি? আর আমি যদি র ফুড খাই, সেটা কতদিন পরে আমাদের শরীর থেকে পাস আউট হবে? আমরা জানি যে যা খাবো তা বেরিয়ে গেলে আমি সুস্থ। তাহলে বেরোলো কি না সেটা আমরা ফলো করে দেখেছি। আমরা প্রচুর পরিমাণে ময়দা খাই। ময়দা সামান্য একটুখানি, এই যে 25 ডিসেম্বর গেল, কেক খেতেই হবে। কেক ছাড়া 25 ডিসেম্বর সেলিব্রেশন হয়? এবারে যে কেকটি খেলেন, আপনি একবার স্টাডি করে দেখুন তো, একটু পড়াশোনা করুন তো, কেকটা আপনার শরীর থেকে বেরোতে কতদিন সময় নেবে? তাহলে যতদিন পেটের মধ্যে এই মালটা থাকবে ততদিন কি হবে? পচবে, গ্যাস হবে, অম্বল হবে। এবং আপনারা দেখেছেন যারা কেক খেয়েছেন, পরের দিন আপনাদের শরীরে সমস্যা অনেকেরই হয়েছে। তাহলে জানবেন না মানুষের অ্যাকচুয়াল খাওয়ার কি দরকার? আপনি পাচনতন্ত্রকে সঠিকভাবে কাজ করার সহযোগিতা করুন। আপনি তো সেটা করছেন না। খেতে হয় তাই খাচ্ছেন, পায়খানা যেতে হয় তাই যাচ্ছেন। মাঝখানে কি হলো দেখছেন না। সঠিক ডাইজেশন হচ্ছে না, সঠিক অ্যাবজর্বেশন হচ্ছে না। আমাদের প্রতিটা সিস্টেমের যে অর্গ্যানগুলো আছে তারা তাদের র মেটেরিয়াল ঠিকমতো পাচ্ছে না। ফলে কি হচ্ছে? তারা দিনের পর দিন ধীরে 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 অসুস্থ হতে শুরু করেছে। কিন্তু আমরা ইগনোর করে যাচ্ছি। সে কিন্তু সিগন্যাল দিচ্ছে। প্রথম দিনই আপনাকে হঠাৎ বিপি বেড়ে যায়নি। বিপি বাড়তে আপনাকে অনেক সিগন্যাল দিয়েছে। আপনার হঠাৎ গ্লুকোজ লেভেল বেড়ে যায়নি। আপনার হঠাৎ আর্থারাইটিস হয়নি, হঠাৎ ডিমেনশিয়া হয়নি, হঠাৎ অ্যালঝাইমার হয়নি, হঠাৎ পার্কিনসন হয়নি, হঠাৎ করে ক্যান্সার হয়নি। যে যে রোগে ভুগছেন একটু ভেবে দেখুন তো। আপনি মোটা, তাও আপনার হরমোনাল ইমব্যালেন্স, তাও আপনার গাইনোকোলজিক্যাল প্রবলেম, তাও সেক্সুয়াল প্রবলেম, তাও ভেবে দেখুন তো। আজ থেকে বেশ কিছুদিন পিছনে যান নিজেকে, দেখুন সবার প্রথম আপনার শুরু হয়েছিল ইনডাইজেশনের প্রবলেম। একটু ভেবে দেখুন। কেন কোনো রোগ শুরু হওয়ার আগে আসে হজমের সমস্যা। হজমের সমস্যা মানে আপনি বলছেন হজমের সমস্যা, ওষুধ খেয়ে, চূড়ান খেয়ে, আপনি বিভিন্ন রকম নাম করছি না, চূড়ান খেয়ে আপনি বের তো হয়ে যাচ্ছে। কিন্তু ভুল করছেন। হজম না হলে শরীর তার মানে প্রয়োজনীয় র মেটেরিয়াল অ্যাবজর্ব করতে পারছে না। আপনার খাওয়া হচ্ছে ঠিক কথা, আপনি ওষুধ খেয়ে বের করে দিচ্ছেন, এটাও ঠিক কথা, কিন্তু অ্যাবজর্বেশন, যেটা দিয়ে আমাদের শরীর চলে, আপনি যেটা খান সেটা দিয়ে তো শরীর চলে না, সেটা শরীর খায়ও না। আপনি সরাসরি যে কার্বোহাইড্রেট খাচ্ছেন শরীর সেই পদ্ধতিতে নেয় না, ওটাকে ভেঙে তারপরে নিজে গ্রহণ করে লিকুইড ফর্মে। প্রোটিন খাচ্ছেন সেটাকেও ভেঙে নিজে লিকুইড ফর্মে গ্রহণ করে। অর্থাৎ সেই ভাঙা আর তাকে রূপান্তরিত করা
এই প্রসেসটা যদি ঠিক মতো না হয় তাহলে আপনি বাঁচবেন কি করে? আপনি ওষুধ খেয়ে কি বাঁচবেন? এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন না। অতএব সব রোগের মূল কথা পেট। পৃথিবীতে যত রোগ আপনি নাম শুনেছেন, হ্যাঁ, যেগুলো লাইফস্টাইল ডিজিজ, আমি বাকি যে ভাইরাল, ব্যাকটেরিয়াল বা অ্যাক্সিডেন্টাল ওগুলো আমি বলছি না। রোগ এই 3 ধরনেরই আসতে পারে শরীরে আমাদের। তার 3 ধরনের রোগের মধ্যে যেটা মেন রোগ সেটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, আমাদের ভুল জীবন শৈলী দ্বারা নিজেদের তৈরি করা সমস্যা। আপনি যদি আমার এই ভিডিও দেখে নিজে একবার বুঝতে পারেন যে কি করলে আপনি ভালো হবেন, আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার এই চ্যানেলে বহু ভিডিও আপলোড করা আছে, সেখানে লাইফস্টাইল সম্বন্ধে বলা আছে, আমাদের কি করা উচিত কি করা উচিত না সম্বন্ধে বলা আছে। আমাদের গাট হেলথ অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখতে গেলে, গাট হেলথকে ঠিক রাখতে হয়, গাট হেলথকে ঠিক রাখতে গেলে প্রোবায়োটিক প্রিবায়োটিক আমাদের শরীরে কতটা জরুরি সেটা সম্বন্ধে বলা আছে। কত সহজে প্রিবায়োটিক ও প্রোবায়োটিকের ব্যালেন্স আমরা মেনটেন করতে পারি সেটা সম্বন্ধে বলা আছে। কি খাবো, কেন খাবো, কতটা খাবো, কিভাবে খাবো, কোথায় খাবো, এর উপর একটা ভিডিও করা আছে। আমি অনুরোধ করব সবাইকে ভিডিওগুলো দেখে শিখুন না। যা চাইছেন সেটা পেতে গেলে আগে শিখতে হবে। চিকিৎসা 2 ধরনের হয়। এক, আমি কিছু করবো না, ওষুধ খাবো, ভালো থাকবো। কিন্তু যখন ওষুধ খেয়ে ভালো থাকছেন না, অল্টারনেটিভ রাস্তা খুঁজছেন আপনি, তাহলে খুঁজছেন যখন, তাহলে সবার প্রথম আগে আপনার চাই জ্ঞান। আরে আমিও আপনাকে তো মিসগাইড করতে পারি না, ক্রস চেক করুন। বারবার বলি আমি কথাটা প্রতিটা ভিডিওতে যে ক্রস চেক করুন যে আমি আপনাকে ভুল পথে পরিচালিত করছি না তো। অতএব আপনি নিজে বোঝার চেষ্টা করুন, জ্ঞান অর্জন করুন। যদি মনে করেন আমি ঠিক বললাম, আর যদি আমার আজকের আলোচনাটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা রেগুলার দীর্ঘদিন আমার সঙ্গে আছেন, যারা আমার এই ভিডিও দেখে হয়তো নিজে কিছু উপকার পেয়েছেন, দয়া করে তারা কমেন্ট করে আমাকে জানান আমার প্রোগ্রাম কেমন লাগছে। আমি উৎসাহিত হব, আর কিছু না। আর একটু লাইক বটনটা ছুঁয়ে দিন না, বুঝতে পারবো আপনার ভালো লাগছে। আর বেশি বেশি করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে চ্যানেলটিকে শেয়ার করুন, তারাও জানুক যে সুস্থ হওয়ার আসল রহস্য কোথায়। সমাজে সবাই ব্যবসা করছে আর ভয় দেখাচ্ছে। আমি বলছি ভয় পেতে হবে না আপনাকে। আপনার আজকে যে সমস্যা আছে 7 থেকে 15 দিন আপনি যদি নিয়ম মানতে পারেন, সমস্যা থেকে বেরিয়ে আসবেন। হোক না যে কোনো সমস্যা। ওষুধ বন্ধ করতে বলিনি, ওষুধ খাবেন, কেন ওটা সামাজিকতার ব্যাপার আছে, আইনের ব্যাপার আছে, আপনার স্বাস্থ্যের দায়িত্বের ব্যাপার আছে। অতএব আমি তো অনলাইনে স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারি না, কিন্তু আমি যে লাইফস্টাইলের কথা বলছি একটু ভেবে দেখুন তো। আপনার ইঞ্জিনে আপনি সঠিক তেল দেবেন না, ট্যাঙ্কি খালি হয়ে গেছে, গাড়ি রিজার্ভে পড়ে গেছে, গাড়ি বলছে তেল ভরতে হবে, আপনি বলছেন না আমি আরো 100 কিলোমিটার যাওয়ার পরে ভাববো। গাড়ি তো ঠেলে নিয়ে যেতেই হবে না। আমাদের শরীরটা সেরকম হয়ে গেছে এখন। আমরা ট্যাঙ্কে তেলের বদলে জল ভরে গাড়ি চালানোর চেষ্টা করছি। শুধু এই জায়গাটা বুঝুন। ভিডিও আজকে অনেক লম্বা হয়ে গেল, জানি না কেমন লাগলো। আগামীকাল আবার একটা নতুন বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সম্ভব হলে আমার পুরোনো ভিডিওগুলো দেখুন। নমস্কার।